ডক্টর সিংদা, আমি 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 একটু আপনাকে এই দিকটাও একটু দেখতে বলবো যে ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করবেন, ওনাদেরও তো একটা বাস্তবতা আছে। বাংলাদেশের 90% মানুষ যদি মনে করেন পুরুষ নারী নির্বিশেষে যে পুরুষের একটা অবস্থান নারীর একটা আলাদা অবস্থান আছে, ওনাদের পক্ষে তো এই উত্তর এই বাইনারিতে দেওয়া এত সহজও না। ওনারা আজকে বলবেন যে নারী পুরুষ সমান, তারা যা ইচ্ছা তাই করতে পারবে। এটা করে তো তাদের তো পলিটিক্সটা তো করতে হবে। তারা কেমনে করবে এই পলিটিক্স যখন মানুষ না চায়? আপনারা শিক্ষক হিসেবে যখন আমাদের আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও যখন এটা 70% লোক না চান, এটা ওরা পলিটিক্সটা কেমনে করবেন এটার মধ্যে থেকে? আচ্ছা, না দেখেন, আমি আবারও বলছি যে যা ইচ্ছা তাইয়ের গল্প না, গল্পটা হচ্ছে আমার অধিকারের গল্প, রাষ্ট্রপক্ষের কাছে দাবির গল্প। ঠিক আছে, আপনি পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা সভ্যতা যদি সবাই পপুলিস্ট আচরণ করা শুরু করে তখন কিন্তু সভ্যতা আগায় না। আর রাজনীতি কিন্তু, আমরা কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলাম, আমরা কিন্তু ওই বস্তা পচা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কাছে এই ধরনের কিছু প্রত্যাশা করি নাই। নয়া রাজনৈতিক যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত হবার কথা ছিল বরঞ্চ এটা ন্যায্যতার হিস্যার। আর ন্যায্যতা হিস্যার কথাই আপনি বলতে পারেন না এখন পর্যন্ত এই বাংলাদেশে। কেন আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে শুধু আমি নাগরিক পার্টি কেন বলবো, কেন এই নয়া বন্দোবস্তে এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি ধর্মভিত্তিক সংগঠন নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে সে বিষয়ে স্পষ্ট অবস্থান দেন না? আমরা এটা কেন জানতে পারবো না? একদম স্পষ্ট, আমি একদম স্পষ্ট করে জানতে চাই। আমাকে একটা কথা বলতেই হবে, কি হেতু কারণে যে দেশে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আমি বসবাস করি, যে দেশের সকল আইন শৃঙ্খলা আপনি রাষ্ট্রায়ত্ত আইন শৃঙ্খলার অধীনে রাখেন, কেবল এবং কেবলমাত্র পারিবারিক আইনটাকে আপনি ধর্মভিত্তিক আইনের মধ্যে সীমায়িত রেখেছেন। আপনি এখন বলতে পারেন ব্রিটিশ কোর্টের কথা, কিন্তু আমি আপনাকে বলে দিই সেই 200 বছর পুরানো কোর্টের লয়ের কথা দিয়ে তো চলবে না। আপনাকে আমি এটাও বলতে চাই, শুধুমাত্র আপনার সংখ্যাগরিষ্ঠ শব্দটা ব্যবহার করছি, সংখ্যাগরিষ্ঠের পারিবারিক ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনার কারণে আপনি পারিবারিক আইন করে রেখেছেন, যার দায় বহন করতে হয় এদেশের সনাতন নারীদেরকে, এদেশের খ্রিস্টান নারীদেরকে, এদেশের বুদ্ধিস্ট নারীদেরকে। কি কারণে? যদি এই কথা বলার সততা না থাকে, যদি এই অসমতার বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে কথা বলার সাহসিকতা না থাকে, তাহলে আর নয়া রাজনৈতিক বন্দোবস্ত কাকে? না ডক্টর সিংদা, এইটা তো আপনি আপনার জায়গা থেকে এটা একটা প্রয়োজন, বাস্তবতা বা সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে গিয়ে বা সংখ্যাগরিষ্ঠ যদি পছন্দ না করে সেটা কথা বলতেছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যাদেরকে আপনি ভিকটিম ভাবতেছেন, যে আমি যদি সম্পত্তি বা পারিবারিক উত্তরাধিকারটা দিয়ে যদি বলি, তাদের মধ্যেকার 80% 90% 100% মানুষ যদি মনে করে যে না ঠিক আছে, তাহলে তো সেটা আপনি কি উপর দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা, উপর থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা, তারা যদি মনে করে ঠিক আছে? আচ্ছা, আমি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। দেখেন, গ্যালিলিও অনেকবার বলেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এজন্য গ্যালিলিওকে আপনি গৃহবন্দী করেছেন, তাই বলে সত্যটা পরিবর্তন হয়ে যায় না। ব্যাপারটা চাপানোর না, ব্যাপারটা বোধের। যেমন মনে করেন, আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। আপনি বলছিলেন সম্পত্তি তো পরের কথা। আপনি দেখেন সনাতন হিন্দু আইনে একজন নারী যতই নির্যাতিত হোক, শুধুমাত্র এই পারিবারিক আইনি ধারা, এখন মনে করেন যে হিন্দু নারী, তার জন্য তো মানে ইন্ডিয়া একটা আইডিয়াল হতে পারে, তারা তো ওখান থেকে সরে এসেছে। সে একটা ডিভোর্স নিবে, নির্যাতনের শিকার হয়ে সে একটা ডিভোর্স নিবে, সেই ডিভোর্সও সে নিতে পারছে না, বিকজ আপনি সেটা করতে দিচ্ছেন না। মানে আমি উত্তরাধিকারের প্রশ্নে আমি পরে আসি। আরে ভাই, যেটুকু আছে, আপনি যদি এখন রিসার্চের ডাটা নেন, ততটুকু যদি অধিকার নারীরা পেত তাহলে তো আমি শুকরিয়া আদায় করতাম। কিন্তু ঘটনাটা তো সেটা না, আলাপটা গল্পটা কিন্তু সেটা না। গল্পটা হচ্ছে একটা পক্ষের সাথে কন্টিনিউয়াস সিস্টেমেটিক আকারে, আবারও বলছি কাঠামোগত আকারে রাষ্ট্রীয়ভাবে যখন বৈষম্য করা হয়, গল্পটা কিন্তু সেখানে। আপনি কি জানেন যে এই যে শুধু সনাতন না, আমি আপনাকে এটাও বলি, খ্রিস্টান নারী পর্যন্ত আপনার করতে পারছে না। তাহলে এখানে তো আমার দেশে তো এই মানুষগুলোও আছে। আপনি মনে করেন অনেক নির্যাতনের শিকার হবেন, তাও আপনি এটা করতে পারবেন না। আরো আমি আপনাকে বলি, আপনি এই কাঠামোর মধ্যে, এই যে আজকে আমি দেখছিলাম যে ঘটনাটা আজকে ঘটেছে, এই বিষয় নিয়ে হয়তো বা পরে আরো বিস্তারিত কথা বলার সুযোগ হবে। দেখেন, এই যে ধর্ষণের শাস্তি নিয়ে কথাবার্তা বলছেন, এটা তো ধর্ষণ না, এটা তো অ্যাটেম্পট টু মার্ডার, ইটস মার্ডার কেস, গল্প ওখানে শেষ।
এটা নিয়ে আমরা ভিন্ন আলাপ করতে পারি। আমার প্রশ্ন হচ্ছে এইসব এগুলো না প্রতিটা জিনিস অনুভূতির রাজনীতিকীকরণ। আমি আবার রিপিট করছি শব্দটা। আপনি একটা অনুভূতির পলিটিক্স করছেন, এরকম কিন্তু শুধু একটা ঘটনা না, ইতিমধ্যে আপনার কাছে যে ডাটা থাকে, রাইট, আপনি ঠিকই বলেছেন ডক্টর স্নিগ্ধা। আমরা কিন্তু দেখি যে যেসব দেশে আইন কানুন আছে বলে আমরা জানি, সেসব দেশের মধ্যেও কিন্তু আসলে এই ধরনের ঘটনা অনেক ঘটে, কিন্তু নাগরিকরা এক ধরনের শান্তিতে থাকে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না, এরকম ঘটনা যাতে রোধ করা যায়, সেজন্য বাচ্চাদের প্রতি সহিংসতা যাতে দূর করা যায়, সেজন্য আসলে অনেক স্টিং অপারেশন হয়, তাদের অনেক শাস্তি হয়, তাদের আসলে যে একবার ধরা পড়ে সে সামাজিক এবং আইনগতভাবে খুবই অপাঙ্ক্তেয় লোকে পরিণত হয়, তার জন্য সারা জীবনের এটা। কিন্তু বাংলাদেশে এইটা আমরা দেখি না কেন? আমি এই প্রশ্নটা আপনাকে করে রাখতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে এই ফিলিংটা নাই কেন যে রাষ্ট্র এটাকে ঠিক করবে? একটা পক্ষকে কেন বলতে হয় যে কোরআনের ল দিয়ে যদি ধর্ষণের আইনের বিচার করা যাইতো বা নারীর প্রতি সহিংসতা হলে এটা থাকতো না? আরেক পক্ষকে কেন বলতে হয় যে একটা সামারি ট্রায়াল করতে হবে, যেখানে বাংলাদেশের মতো একটা দেশে? আপনি এইটা আমাদের যদি একটু বলেন, আমরা একই প্রশ্নে আসলে মানে কাছাকাছি প্রশ্নে আমরা সামান্তার কাছে যাব যে আসলে এই যে এরকম একটা ঘটনার পরে এই যে প্রতিবাদ, এই যে আন্দোলন, এইটার মধ্যে আসলে নাগরিক পার্টি এটাকে কিভাবে দেখে, সামান্তা এটাকে কিভাবে দেখে, এবং আমরা আপনার কাছেও জানতে চাইবো যে প্রফেসর স্নিগ্ধা যে এটা আসলে কি করা উচিত, আইডিয়ালটা আসলে কি করা উচিত। আমি সামান্তার কাছে প্রশ্নটা এইভাবে করতে চাই যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় 12 জনের বিরুদ্ধে যারা মামলা করেছে তারা বাম সংগঠনের সাবেক নেতাকর্মী, এবং এইটাকে আসলে এরা বাম নাকি আবার এটাকে বলা হচ্ছে যে আলট্রা রাইট, কারা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতেছে, তারা আসলে কি দেখতে চায়, মোরাল পুলিশিংটাকে আসলে জাতীয় নাগরিক পার্টি আসলে কিভাবে দেখতেছে? মোরাল পুলিশিং এর মধ্যে কিন্তু শুধু নারী নাই সামান্তা, আপনি জানেন আমি গতকাল দেখতেছিলাম যে বাংলাদেশে একটা জেলায় প্রকাশ্যে ভিডিও করে একটা লোক খাচ্ছেন, তাকে বের করে এসে কান ধরে উঠা বসা করা হচ্ছে। এইসব ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি? মানে আমি তো জীবনে এরকম শুনি নাই, নাকি শোনা গেছেও এইটাই করা উচিত, আমি জানি না আসলে। প্লিজ এনলাইটেন মি, আমাকে একটু বলেন সামান্তা যে মোরাল পুলিশিং, এবং সেটা শুধু নারীদের এগেনস্টে না, খাদ্যরত অবস্থায় রেস্টুরেন্ট থেকে একজনকে ধরে নিয়ে এসে কেন তুমি রোজা করলা না, কান ধরে উঠবস করো, এইসব ক্ষেত্রে আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন। জি ধন্যবাদ। এখানে আমরা যে ভিডিওটার কথা আপনি বললেন, প্রথমত আমরা যদি দেখি বাংলাদেশে আওয়ামী লীগ যখন তার ফ্যাসিস্ট কাঠামোর প্রতিষ্ঠা করার জন্য যে কি কি টুলস ব্যবহার করেছে, যদি আমরা দেখি যে তারা সামাজিকভাবে আমাদের যে বোঝাপড়ার জায়গাটা সেটাকে নষ্ট করেছিল, সেটা যদি নষ্ট না হতো তাহলে হচ্ছে এই জায়গাটা তৈরি হতো না। আর আমরা অ্যাডিশনালি যদি দেখি যে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তার পরিচয়টা আপাতত পক্ষে জানা গেছে যে উনি ছিলেন বণিক সমিতির একজন নেতা। এখন বণিক সমিতি বা এই ধরনের সমিতিগুলোতে এখন কারা এসছেন সেটা যদি একটু তলিয়ে দেখা যায় তাহলে বেরিয়ে পড়বে। আমরা তো পার্টি করেছি 1 সপ্তাহ হয়নি, বা আমাদের পার্টি হয়েছে মাত্র 13 দিন হলো, 2 সপ্তাহের কিছু বেশি। তো এই সমিতিগুলোতে কারা আছেন এগুলো একটু চেক করলেই দেখা যাবে যে কারা আসলে এই ধরনের মনার পুলিশিং এর সাথে আগেও যুক্ত ছিল। এই ধরনের ভিডিও কিন্তু আজকে নতুন না, আওয়ামী লীগের সময় অসংখ্যবার এই ধরনের ভিডিও আমরা দেখতে পেয়েছি, এবং এই ধরনের ভিডিওর মধ্যে দিয়ে এক ধরনের saমাজিক অস্থিরতা তৈরির জন্য এই ধরনের ভিডিও করা হয়ে থাকে বলে আমরা আমার কাছে বিভিন্ন সময়ে আমি যতটুকু ভিডিওটা দেখে যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে ভদ্রলোক এটা করছেন তিনি দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করছেন। আসলে এটা আমার কাছে মনে হচ্ছে উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করুক, উনি এই ধরনের কাজ করতে পারেন। আমার প্রশ্ন ছিল যে জাতীয় নাগরিক পার্টির এই মোরাল পুলিশিং, রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করা অবস্থায় রমজানে, ওনার কথা আপনি বাদ দেন, আমি আপনার সাথে একমত যে এই ধরনের বিভেদ আগে সৃষ্টি করে জাতীয় নাগরিক পার্টির অবস্থান কি? মানে আমি যদি রোজা না রাখি আমি কি রেস্টুরেন্টে বসে খাইতে পারবো, নাকি আমাকে কান ধরে উঠবস করতে হবে? মোরাল পুলিশিং কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপনার সামাজিক এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে। সামাজিক যদি বোঝাপড়া তৈরি না হয়, যতই আইন করেন না কেন এই ধরনের জিনিস ঘটতেই থাকবে। আমাদের সামাজিক বোঝাপড়া কিন্তু নষ্ট করার জন্য, এটা রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এক ধরনের প্রক্রিয়া আছে। এখন আমি আপনাকে বলি, আপনি বলেছেন যে মোরাল পুলিশিং এবং যে পুলিশের যেই অ্যাকশন গত কয়েকদিন, আপনি এটাও প্রশ্ন করেছেন। দেখুন এখানে আমাদের মুভমেন্টের সাথে, মানে এই যে আপরাইজিং এর সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছেন, এবং এটার মধ্য দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখবো সেটা কিছু, কালকে কিন্তু 2টা ভিডিও এসেছে। এক হচ্ছে যে গত পরশু 2 দিন ধরে, যে এক হচ্ছে যে 12 জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে, গ্রেফতার করার আগের যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসেছে, এবং সেই সাথে একটি ছেলেকে
ঘাড়ে ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ভ্যানে তোলা এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্টভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া, মানে অধিক শাস্তি দেওয়ার অ্যাপারেন্টলি, যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে, কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ কর্তৃক গ্রেফতার, এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি। তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি, এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। আবার প্রথম ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে, যে শাহবাগের থেকে তারা চিফ অ্যাডভাইজারের বাসভবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার তারা চেষ্টা করছিলেন, কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারীর নিরাপত্তা, এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ মানে ইস্যু। সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে, এই মুহূর্তে রাজনৈতিক যেই স্কোপটা আছে, সেইটাকে আগে কখনোই ছিল। আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল, সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করেন, তাদেরকে নিয়ে কিন্তু এখন একটা জাতীয় ঐক্যমত্যের জন্য, আমি কমিশনের কথা বলছি না, আমি বলছি জাতীয় ঐক্যমত্যের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে।